তোমাকে প্রচুর ভালোবাসে। তুমি সম্পর্কটাকে আরেকটা সুযোগ দাও। অরুণিকা চুপ করে রইল। তুর্য বলল, তুমি যদি আপনাকে ধাক্কা না দিয়ে থাকো তাহলে সত্যিটা বলো, কি হয়েছিল সেদিন? আমি আহনাফকে তখন বলেছি, ও আমাকে বিশ্বাস করেনি, আমাকে উল্টো ঠকিয়েছে। আমাকে বলো। তুমি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না, আমার কথা বিশ্বাসও বা কেন করবে? একবার বলেই দেখো, তোমার রকস্টার তোমাকে সত্যিই খুব ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে। অরুণিকা তুর্যের দিকে তাকালো। এরপর মোটর রিক্সা চালকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। তুর্য কান এগিয়ে দিয়ে বলল। কানে কানে বলো। অরুণিকা তুর্যের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল তার বুকে জমিয়ে রাখা কথাটা। তুর্যের চোখ মুখ শক্ত হয়ে এলো। সে সোজা হয়ে বসে অরুণিকার হাত ছেড়ে দিল। অরুণিকা তা দেখে মলিন হেসে বলল, জানতাম, তাই তো কাউকে বলতে চাই না। ভিলেন হয়ে আছি, আরও ভিলেন হয়ে যাব। তুর্য বলল, তোমার হয়তো ভুল হচ্ছে, বিশ্বাস করার মতো কিছু বলো না তুমি। তবে আমি মাথায় রাখছি, যার কথা বলছো আমি তাকে কখনো সন্দেহ করিনি, তবে তোমাকে অবিশ্বাসও করব না। আমি ওনাকে কখনো ওভাবে লক্ষ্য করিনি। এখন থেকে আমি বিষয়টা দেখবো ভালোভাবে। তোমার কথার সাথে আমি যদি ওনার আচরণে একটুই সন্দেহ খুঁজে পাই, আই প্রমিস আমি ওনাকে এক্সপোজ করব। যদি এটা সত্য হয় তাহলে তোমার আর আহনাফের সম্পর্কের সাথে অনেক অন্যায় হয়েছে। আমি তোমাদের আলাদা দেখতে চাই না। আহনাফ কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। অরুণিকার বুকটা ধক করে উঠল তুর্যের শেষ বাক্যে। কেন সে নিজেও জানে না। বাড়ির সামনে রিক্সা থামতেই নেমে পড়ল তারা। অরুণিকা ধীর পায়ে হেঁটে যেতে লাগলো বাড়ির দিকে। সরু ইটের পথ, একপাশে পুকুর, পুকুরে জমি আছে কচুরিপানা। কয়েক বাড়ি বেরোতেই তার দাদার বাড়ি। রাজা গ্রামের পুরনো ধাঁচে সেই চৌধুরী বাড়ি। রুহানি হাঁ করে তাকিয়ে রইল সেই বাড়িটির দিকে। পুরনো জমিদার বাড়ির প্রতিচ্ছবি দেখছে সে। উঠোনের একপাশে ঝুলছে অরুণিকার জন্য বেঁধে দেওয়া দোলনা। অনেক বছর আগে আহনাফ, আরাফ ও তাহমিদ মিলে সেই দোলনা বেঁধেছিল। অরুণিকা সেই দোলনায় হাত রাখল। ধুলো জমে আছে। কত বছর এই দোলনায় প্রাণ নেই। আহনাফ উঠে বাড়ির দরজায় কড়া নাড়ল। বাইরে চৌধুরী সাহেব ও তার বাবার গাড়ি দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে বড়রা তাদের আগেই চলে এসেছে। দরজা খুললেন মিসেস তাওসিফ। অরুণিকাকে দেখে মৃদু হাসলেন, কিন্তু পাশে রুহানিকে দেখে মুখ কুঁচকে ফেললেন। বললেন, ওকে নিয়ে এসেছো? রুহানির অপমানে মুখ লাল হয়ে গেল। সে অরুণিকার হাত ধরল শক্ত করে। আরাফ তা খেয়াল করল, কিন্তু কিছু বলল না। রুহানিকে অপছন্দ করার শক্তপোক্ত একটা কারণ আছে, যা হয়তো রুহানি নিজেও জানে না। রুহানির ধারণা সে মধ্যবিত্ত ঘরের মেয়ে, আর চৌধুরীরা বেশ নামি দামি পরিবার, তাই হয়তো তাকে অপছন্দ করে। কিন্তু এর পেছনে যে অনেক বড় একটা কারণ আছে, তা আদৌ রুহানি জানতে পারবে কিনা সন্দেহ। আহানা ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকে গেল। শিরিন সুলতানা অরুণিকাকে দেখে চোখ মুখ কুঁচকে ফেললেন। অরুণিকা নিজেও বেশ বিরক্ত হলো। বাড়ির সবাইকে সালাম করলেও শিরিন সুলতানাকে করল না। আহনাফের ভীষণ খারাপ লাগলো এই ব্যবহারে। সে ব্যাগ রেখে এসে অরুণিকার হাত ধরে তাকে রুমে নিয়ে গেল। অরুণিকা অবাক হয়ে আহনাফকে জিজ্ঞেস করল, এটা আমাদের রুম, ভুলে গেছিস? এটা তোমার রুম। এখন থেকে তোরও। আহনাফ প্লিজ। রুহানি তোর রুমে থাকবে। আমি রুহানির সাথে থাকতে পারবো। আমি কিন্তু তোর হাজবেন্ড, আর আমি আগেই সবাইকে জানিয়ে দিয়েছি বাড়িতে আমরা একসাথে থাকবো। অরুণিকা রাগ দেখিয়ে বিছানায় বসে পড়ল। আহনাফ দরজা আটকে অরুণিকার পাশে বসলো। অরুণিকা মুখ ঘুরিয়ে রেখেছে। আহনাফ আশেপাশে চোখ বুলিয়ে বলল, তুই থাকবি, তাই রুমটা আর একটু ভালোভাবে পরিষ্কার করতে বলেছি। ভালো লাগছে না? বিয়ের পর আমরা এক ঘরে আজ প্রথম থাকবো। অরুণিকা তীর্যক দৃষ্টি নিক্ষেপ করতেই আহনাফ বলল, কাউকে অভিযোগ করে লাভ নেই। দাদি নিজেই বুয়াকে বলে আমাদের ঘর পরিষ্কার করিয়েছেন। দেখ, বালিশ 2টা দিয়েছে। তবে আজ তুই আমার বুকের উপর ঘুমাবি। অরুণিকা আহনাফের কাছ থেকে দূরত্ব রেখে বসে বলল, তুমি আমাকে ক্যারেক্টারলেস বানিয়ে নিজেই আমাকে রুমে নিয়ে এসেছো। সত্যিটা আমি সবাইকে জানিয়ে দিয়েছি। 5 বছর আগে আমি যা করেছি, সেটা যে তোর উপর রাগ করে করেছি, সেটা সবাই জানে এখন। বাড়িতে আসার আগে আমি সব সত্য বলে এসেছি। তোকে আর কেউ খারাপ বলবে না, অরু। অরুণিকা নির্বাক তাকিয়ে রইল আহনাফের দিকে। আহনাফ অরুণিকার কাছে আসতেই অরুণিকা তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি সত্যিই বলেছো? তুমি সবাইকে বলেছো সেদিন
তুমি করেছিলে। সবাই কি জানে আমি নোংরা মানসিকতার মেয়ে না? হ্যাঁ, জানি। অরুণিকা হঠাৎ ফুপিয়ে উঠল। আহনাফ অরুণিকাকে কাছে টেনে নিল। অরুণিকা আহনাফের বাহু খামচে ধরে বলল, আহনাফ, তুমি আমাকে মুক্তি দিয়েছো এই বোঝা থেকে। আমি এই অপবাদের ভার নিতেই পারছিলাম না। কাউকে মুখ দেখাতেই লজ্জা করতো আমার। তুর্য আজ রিকশায় বলেছিল ও সব জানে। আমি ভেবেছি শুধু ওরা জানে, বাড়ির সবাই জানে। এটা জানতাম না। আহনাফ মৃদু হেসে অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অরুণিকা আহনাফকে ছেড়ে সোজা হয়ে বসলো। এরপর ক্ষীণ কণ্ঠে বলল, কিন্তু তুমি আমার সাথে যা করেছো, এরপর তোমাকে আমি কিভাবে ক্ষমা করব? তুই সময় নে, চিন্তা করিস না। আমি তোর কাছে কোনো বাড়তি আবদার করব না। শুধু এই কয়দিন আমার পাশে থাকিস। আমি তোকে ভালোবাসি অরু। তুই পাশে থাকলে শান্তি লাগে আমার। অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। আহনাফ বলল, শুধু একটা রিকোয়েস্ট, তুই মাকে কষ্ট দিস না। মায়ের সাথে সুন্দর করে কথা বলিস। অরুণিকা মুখ ঘুরিয়ে নিল। আহনাফের অনুরোধ রাখার কোনো ইচ্ছেই তার নেই। মিসেস শিরিন সুলতানাকে সে কখনোই ক্ষমা করবে না। সাদে শীতল পাটি বিছিয়ে সবাই বসে আছে। রুহানি ফিসফিস করে বলল, তুই আহনাফ স্যারের সাথে এক রুমে থাকছিস? অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। হুম। রুহানি একগাল হেসে বলল। হাউ রোমান্টিক। তোদের বাসর হবে না নাকি? অরুণিকা কপট রাগ দেখিয়ে বলল, প্রচুর রোমান্টিক ভয় লাগছে আমার। কেন? এত সহজে সব ঠিক হয়ে গেল? আহনাফ এখনো মনে করে আমি ওর ভাইকে মেরেছি। তাহলে আমাকে এত সহজে ক্ষমা করে দিল কেন? হয়তো উনি সব নতুন করে শুরু করতে চান। জানি না। অরুণিকা অন্যমনস্ক হয়ে পড়তেই রুহানি বলল। তুই যদি আহনাফ স্যারের সাথে সব শুরু করিস তাহলে হিমালয়? অরুণিকা চমকে তাকালো রুহানির দিকে। রুহানি বলল, তুই হিমালয়কে বলতে পারলি না আহনাফ স্যারের কথা? অন্তত আহনাফ স্যারকে হিমালয়ের ব্যাপারে জানা। আর তুই নিজেও খুব কনফিউজড। হিমালয় তোর জন্য আহনাফ স্যারকে মারলো, আর তুই তার সাথেই কথা বলছিস না। হ্যাঁ, কারণ আমি এমন কিছু আশা করিনি। আমি জাস্ট অভিমানটা শেয়ার করলাম তাকে। সে সত্যি এমন করবে আহনাফের কিছু হয়ে গেলে? ভাই, আহনাফ স্যার নাকি হিমালয়, তুই আসলে কার সেটা তুই নিজে শিওর হয়ে আমাকে বলিস। রুহানির কথায় মুখ ভার করে ফেলল অরুণিকা। এবার চোখ তুলে আহনাফের দিকে তাকালো সে। আহনাফ তার প্রথম ভালোবাসা। তারপর বুদ্ধি হওয়ার পর থেকেই এই মানুষটাকে নিয়েই স্বপ্ন দেখিয়ে গেছে সে। কিন্তু তাকে মায়ায় বেঁধেছে হিমালয়। একজন তার অভ্যাস, আরেকজন মায়া। মায়া সৃষ্টি হয় ব্যবহার দেখে, একে অপরের প্রতি সম্মান থেকে। আহনাফ তাকে সম্মান দেয়নি, অথচ হিমালয় নামক মানুষটা তাকে সম্মান দিয়েছে। অন্যদিকে আহনাফকে সে ইদানিং অনুভব করতে পারে না, কিন্তু হিমালয়ের সাথে কথা বলে বেশ শান্তি পায় সে। তবে আজ আহনাফের ব্যবহার দেখে সে পুরোপুরি দ্বিধায় পড়ে গেছে। আবার যদি মানুষটা তাকে ঠকায়, তখন তৃতীয়বার ঠকবে সে। এবার ঠকলে হয়তো পুরোপুরি মৃত্যু ঘটবে তার মনের। না, অরুণিকার কোনো ইচ্ছে নেই আবার ঠকে যাওয়ার। সে নিজেকে শক্ত রাখবে, কারো মায়ায় টয়ায় পড়বে না সে। অরুণিকা হাত মুঠো করে বলল, ক্যারিয়ারকে বিয়ে করব, বই খাতার সাথে প্রেম করব, ম্যাডাম মানুষ আউট। রুহানি ভ্রু কুঁচকে তাকালো অরুণিকার দিকে। অরুণিকা একগাল হেসে বলল, 2টা বই নিয়ে এসেছি, এখানে বসে সিলেবাস শেষ করব। মনকে নিয়ন্ত্রণ করার নিনজা টেকনিক। রুহানি বলল। অল দ্য বেস্ট ব্রো। ভোর হতেই ঘুম ভেঙে গেল অরুণিকার। হাত মুখ ধুয়ে নামাজ পড়ে পুকুর ঘাটে এসে বসল সে। এতদিন হিমালয়কে সঙ্গ দেওয়ার জন্য ভোরে ঘুম থেকে উঠে পড়তো সে। এখন ভোরে ওঠা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কাল রুহানির সাথেই ঘুমিয়েছিল অরুণিকা। আহনাফ এসে কয়েকবার ডাকার পরও সে যায়নি। এমন ভান ধরেছে যে কয়েক বছরও ঘুম ভাঙবে না তার। রুহানিও বারবার বলছিল তার একা ঘুমোতে ভয় লাগবে, তাই অন্তত প্রথম দিন অরুণিকা যাতে তার সাথে থাকে। আহনাফকেও তাই হতাশ হয়ে ফিরতে হলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকাতেই দেখলো আহনাফ দাঁড়িয়ে আছে। অরুণিকা চোখ কষলে তাকালো। আহনাফ তার পাশে এসে বসলো, তার মাথায় সাদা টুপি। অরুণিকা বলল, তুমি ফজরের নামাজ পড়তে উঠেছিলে? হ্যাঁ, আরাফ টেনে উঠিয়েছে। কাল তুমি ছিলে না আমার সাথে, আরাফই তোমার জায়গা নিয়ে ফেলেছিল। বাহ, তুমি তো আগে নামাজ পড়তে না।
হ্যাঁ, এই কয়েকদিন তাহমিদ আর আরাফ টেনে টুনে নিয়ে যাচ্ছে। ভালোই তো, এই জন্যই হয়তো তোমার ভেতরের শয়তানটা পালাচ্ছে। আহনাফ ভ্রু কুঁচকে বলল। মানে? এই যে কাল সুন্দর করে কথা বললে। আহনাফ অরুণিকার কথায় স্মিত হাসল। তারা দুজন বেশ খানিকক্ষণ নীরবে বসে রইল পুকুর ঘাটে। সূর্য উঠতেই দুজনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখল। তবে আহনাফ সূর্যোদয় দেখতে আগ্রহী নয়। সে অরুণিকার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অরুণিকা পাশ ফিরে তাকাতেই আহনাফ ভুবন ভোলানো হাসি দিল। অরুণিকার কেন যেন মায়া হলো মুখটা দেখে। গালের কাটা দাগটাতে আলতো হাত রেখে বলল। কে মেরেছিল তোমাকে, কিছু জানো? আহনাফ চোখ সরিয়ে নিল, হালকা হেসে বলল। যেই মারুক, তোকে তো আমার করে দিয়ে গেছে। কি? এই যে আমাকে মেরেছে দেখে তোর কপালে এই চিন্তার রেখা, এটাই তো আমি চেয়েছিলাম। অরুণিকা অপরাধীর ন্যায় চোখ সরিয়ে নিল। আহনাফ অরুণিকার হাত ধরল আলতো করে। অরুণিকা চোখ বন্ধ করে বলল। আমি তোমাকে মার খাইয়েছি। আহনাফ চমকে তাকালো অরুণিকার দিকে। অরুণিকাও আহনাফের দিকে তাকালো, বলল। আমি একজনকে বলেছি তোমাকে যাতে উচিত শিক্ষা দেয়। সরি আহনাফ, কথাটি সে সিরিয়াসলি নিয়ে তোমাকে এভাবে মারবে এটা আমি আশা করিনি। আহনাফ অরুণিকার গালে হাত দিয়ে বলল। ইটস ওকে। এদিকে আরাফ ও তাহমিদ দূর থেকে আহনাফ ও অরুণিকাকে দেখে হাই ফাইভ দিয়ে বলল। মিশন কমপ্লিট। আরাফ বলল। সূর্য ঘুম থেকে উঠলে ওকে আহনাফের ব্যাপারে সব বলবো। হ্যাঁ, আর আহানাবের তো রোকায়া চলছে, দেখে মনে হচ্ছে কাজ হচ্ছে। জানি না, ড্রাগসও তো বন্ধ আপাতত। কাল সারাদিন ওকে একা ছাড়িনি, আজও খেতে পারেনি, সিগারেটও কিনতে দেইনি। দেখিস ওই ভূত তো নামাতে বাধ্য হব। আহনাফ অরুণিকার হাত ধরে বাড়ির দরজা দিয়ে ঢুকতে শিরিন সুলতানার চোখ মুখ কুঁচকে তাকালেন। অরুণিকা তাকে দেখে সোজা রুমে চলে গেল। শিরিন সুলতানা আহনাফকে বললেন। রুমে চল, তোর সাথে কিছু কথা আছে। আহনাফকে রুমে ঢুকিয়ে দরজা আটকে দিলেন শিরিন সুলতানা। আহনাফ অবাক হয়ে বলল। এভাবে দরজা আটকালে কেন? কি হয়েছে? শিরিন সুলতানা রাগী স্বরে বললেন। তোর কি হয়েছে? ওই খুনির সাথে এত লটর পটর করছিস কেন? তুই ভুলে যাচ্ছিস না তো আমার ছেলেকে ওই মেয়ে মেরেছে? এত সহজে ভুলে গেলি আবরারকে? আহনাফ মুখ ঘুরিয়ে নিয়ে বলল। ওরু খুব ছোট ছিল, ও হয়তো বুঝতে পারেনি। আহানাফ, একটা প্রাণ নিয়েছে ওই মেয়ে। আমি ওকে তোর সাথে দেখতে চাই না। আমি ওকে ভালোবাসি মা। আমি অনেক ভেবেছি এসব নিয়ে, ওরুকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু ওকে কষ্ট দিয়ে আমি নিজেই শান্তি পাই না। আবরারের প্রতিশোধ নিতে গিয়ে আমারই কষ্ট হচ্ছে। ওরুকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। তার মানে তুই ওষুধগুলো ঠিকমতো খাচ্ছিস না? আহনাফ রুমের দরজা খুলে দিতে যাবে, তখনই শিরিন সুলতানা আহনাফকে জোরে ধাক্কা দিয়ে বললেন। তুই সত্যি ওষুধগুলো বন্ধ করে দিয়েছিস? মা, ওগুলো খেলে সাইড ইফেক্ট হয়। আমি জাস্ট কাল খেতে পারিনি, আর কয়েকদিন হচ্ছে অনিয়মিত খাচ্ছি। কাল ব্যাকপ্যাক করার সময় আরাফ আর তাহমিদ আমার পাশে ছিল, আর আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে একটু অনিয়ম হয়েছিল। এরপর কিছুদিন আগে আমার সাথে যা হয়েছে, আরাফ এখন আমার সাথেই থাকছে, একা ছাড়ছেই না আমাকে। এসব ডিপ্রেশনের ওষুধ খেতে দেখলে ও নিজেই চিন্তা করবে। আর তুমিই বলেছ আমি যাতে এই ট্রিটমেন্টের ব্যাপারে কাউকে না বলি। আহনাফ শিরিন সুলতানার দুই বাহু ধরে বলল। মা, জাস্ট একদিন ওষুধ বন্ধ রাখায় আমার নিজেকে সুস্থ মনে হচ্ছে। সেই মেডিসিনগুলো শুধু সাময়িক শান্তি দিচ্ছিল আমাকে, কিন্তু এর কিছুক্ষণ পর থেকে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। মা, আমি হয়তো এভাবেই ঠিক আছি। গত 5 বছর ধরে সেই মেডিসিনগুলো নিয়ে যাচ্ছি। তুমি জানো না আমার কত কষ্ট হয়েছিল। এই বলে আহনাফ দরজা খুলে রুম থেকে বেরিয়ে পড়ল। শিরিন সুলতানা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। তার এত বছরের প্রতীক্ষা সমাপ্তির কাছাকাছি এসেই শেষ হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন। কিন্তু ড্রাগস নেওয়া শুরু করলে তো মানুষ এত সহজে ছাড়তে পারে না, এমনকি ছাড়তে চায়ও না। উল্টো না নিলে এগ্রেসিভ হয়ে যায়। তাহলে আহনাফ কিভাবে একদিন ড্রাগস না নিয়ে স্বাভাবিক আছে? 5 বছর আগে যেদিন আহনাফ শিরিন সুলতানাকে প্রশ্ন করেছিল কিভাবে সে ছাদ থেকে এত তাড়াতাড়ি নিচে নেমেছে, সেদিনই তিনি ভেবে নিয়েছেন আহনাফকে নিজের নিয়ন্ত্রণে আনতে না পারলে তার সত্য সবার সামনে ফাঁস হয়ে যেতে বেশি সময় লাগবে না।
আহনাফ যদি অরুণিকার কথা বিশ্বাস করে তাহলে অরুণিকা যে সত্যটা জেনেছে সেটা বাড়ির সবাই জেনে যাবে, আর শিরিন সুলতানা তা হতে দিতে পারেন না। তাই তিনি তার এক বান্ধবীর সাথে পরামর্শ করলেন। তার সেই বান্ধবী ছিল জয়িতার মা জাহানারা ইসলাম। জাহানারা ইসলাম এক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন তাকে, তবে সে কোনো ডক্টর নয়, মাঝপথে ডক্টরি পড়াশোনা ছেড়ে দেওয়া এক তরুণ। সে নিজেই ড্রাগস বানাতো, সেগুলো চড়া দামে বিক্রি করত। ড্রাগসগুলো কারো শরীরে প্রবেশ করলে সে নিজের নিয়ন্ত্রণে থাকে না, তার মেজাজ খিটখিটে হয়ে যায়, উগ্র আচরণ শুরু করে, শারীরিকভাবে অনেক উত্তেজিত হয়ে পড়ে। অরুণিকাকে আহনাফের জীবন থেকে বের করে দেওয়ার একমাত্র উপায় ছিল সেই ড্রাগস। শিরিন সুলতানের উদ্দেশ্য ছিল আহনাফ সেই ড্রাগস নিয়ে তার কথা মতো অরুণিকার উপর অত্যাচার চালাবে, আর অরুণিকা বিরক্ত হয়ে আহনাফকে ছেড়ে দেবে। তবে এখানেই তিনি থেমে থাকেননি। তিনি জাহানারা ইসলামকে সাথে নিয়ে এক বৃদ্ধ লোকের কাছে গিয়েছিলেন। তার হাতে ছিল আহনাফের শার্ট। নিজের গর্ভের সন্তানের উপর কালো জাদু করেছিলেন তিনি, যাতে আহনাফ অরুণিকাকে ভুলে যায়। সেই জাদুর প্রতিক্রিয়া হয়েছিল কিনা তা বোঝা যায়নি, কারণ ড্রাগসের কারণেই আহনাফ অল্প কয়েকদিনের মধ্যেই পুরোপুরি উগ্র হয়ে ওঠে, যার দরুন শিরিন সুলতানার কথায় 5 বছর আগে অরুণিকার চরিত্রে কলঙ্ক লেপটে দিতেও দ্বিধা করেনি আহনাফ। সাল 2017। বাতাবরণে নিঃশব্দে প্রবেশ করল পৌষ মাস। হিম সমীরণ বয়ে যাচ্ছে প্রকৃতিতে, অস্পষ্ট হয়ে আছে দূরের ছবি। বারান্দায় দাঁড়িয়ে শীতল হাওয়া গায়ে মাখছে অরুণিকা। হঠাৎ উষ্ণ স্পর্শ তার শরীর বেষ্টন করল। অরুণিকা চমকালো না, এটা সেই চিরচেনা স্পর্শ। তার ঠোঁটে ফুটে উঠল লাজুক হাসি। প্রতিদিনই এই মানুষটার উষ্ণ স্পর্শ অনুভব করে, অথচ প্রতিবারই লজ্জায় নুইয়ে পড়ে প্রথমবারের মতো। আহনাফ অরুণিকার কাঁধে তার ঠোঁট ছোঁয়ালো। অরুণিকা শিউরে উঠল। পেছন ফিরে আহনাফের বুকে মুখ লুকিয়ে খামছে ধরল আহনাফের টি শার্ট। আহনাফ মৃদু হেসে তাকে কোলে তুলে নিয়ে রুমে ঢুকল। এরপর অরুণিকাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজা লাগিয়ে নিজেও শুয়ে পড়ল অরুণিকার পাশে। দুজনেই একই কম্বলের নিচে শুয়ে আছে, আর আহনাফের উষ্ণ স্পর্শ একটু পরপর কেঁপে উঠছে অরুণিকা। আবরারের মৃত্যুর 3 মাস অতিক্রম করেছে, অথচ এখনও অরুণিকার সাথে কেউই কথা বলে না। আহনাফও সবার সম্মুখে বেশ রুক্ষ আচরণ করে, কিন্তু আড়ালে খুব যত্ন নেয় আর ভালোবাসে। আর সেই লুকোনো যত্ন ও ভালোবাসায় সিক্ত অরুণিকা। রাতে দরজা খোলা রেখেই ঘুমায় সে। সবাই ঘুমানোর পর যাতে আহনাফ তার ঘরে আসতে পারে সেই সুযোগটা সে নিজেই করে দিয়েছে। আহনাফ এলে সে আহনাফের বাহুতে মাথা রেখে ঘুমায়। অরুণিকা ও আহনাফের সম্পর্ক এখনও শারীরিক পরিণতির সেই চূড়ান্ত রেখা স্পর্শ করেনি। তবুও অরুণিকার সদ্য পরিণত দেহ আহনাফের অচেনা নয়। অরুণিকার দেহের প্রতিটি ভাঁজে আহনাফ তার স্পর্শ দিয়ে গেছে। কোনো হুড়োহুড়ি ছিল না সেই ভালোবাসায়, ছিল শুধু যত্ন আর মিষ্টি অনুভূতি। আর আহনাফের অবশ প্রেমিকার হৃদয়ে সেই মিষ্টি স্পর্শ চরম দাগ কেটেছে। সে শুধু আহনাফকে ধরে রাখতে চায়। আহনাফ একটু দূরে গেলেই কেমন অস্থির হয়ে পড়ে সে। পৌষের কিছু সপ্তাহ কেটে যেতেই একটা দাওয়াতের আয়োজন হলো আহনাফদের ফ্ল্যাটে। সেই উপলক্ষে অরুণিকাকে 6 তলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দেওয়া নয়, বলা যায় শিরিন সুলতানা তাকে এক প্রকার তাড়িয়ে দিয়েছেন। জুবাইর করিম চৌধুরী ও মিসেস নিহারিকার মৃত্যুর পর অরুণিকা একা 6 তলায় থাকেনি। তার ভীষণ ভয় হতো এত বড় ফ্ল্যাটে একা থাকতে। বাবা মার মৃত্যুর পর আহনাফই তাকে 4 তলায় নিয়ে গিয়েছিল। এমনকি আবরারের মৃত্যুর পরও কেউ তাকে বের করে দেয়নি, অথচ আজ এত মাস পর তাকে উপরে উঠিয়ে দিলেন শিরিন সুলতানা, তাও আবার নতুন অতিথির আগমনে। ভীষণ মন খারাপ হলো তার, মনে জমলো একরাশ অভিমান। আহনাফ কেন আটকালো না, কেন তাকে যেতে দিল? উপরে ওঠার পর থেকেই অরুণিকা শান্তি পাচ্ছে না। 6 তলা থেকে 4 তলা বেশ কয়েকবার নামলো সে, তবে তার নামা সার্থক হয়েছে। আজ আহনাফ কালো শার্ট পরেছে, কালো শার্টে বেশ মানায় তার বরকে। হাতা কোনোই অবধি গুটিয়ে রেখেছে সে। সাদা জিন্সের সাথে বেশ লাগছে আহনাফকে। গোসল করেছে বেশ বোঝা যাচ্ছে। অন্যান্য দিন আহনাফ গোসল সেরে তোয়ালে নিয়ে আসে অরুণিকার কাছে। অরুণিকা যত্নের সাথে আহনাফের মাথা মুছে দেয়, কিন্তু আজ আহনাফের মাথা ভেজা। ভেজা চুল কপালে ঘাড়ে লেপটে আছে। এসব দেখে অরুণিকার মায়া বেড়ে গেল। মানুষটা তাকে ছাড়া একদম অচল। এই গর্ভে বুক ফুলে উঠল তার। সে একটু পরপর নিচে নেমে উকিঝুঁকি মেরে দেখছে আহনাফকে। দূর থেকেই মিষ্টি একটা সুগন্ধ আসছে তার নাকে। আহনাফ বোধহয় আজ একটু কড়া সুগন্ধি মেখেছে। অরুণিকার সেই সুগন্ধি মাখা মানুষটির বুকে নাক ডুবিয়ে রাখার তীব্র শখ বাঁধল।
সে ইশারায় আহনাফকে ডাকলো বেশ কয়েকবার, কিন্তু আহনাফ যেন ইচ্ছে করে তার দিকে তাকালো না। ভীষণ অভিমান হলো অরুণিকার। মুখ ভার করে নিজ গোসল সেরে কালো ফরক পরে নিল। আয়নায় নিজেকে দেখে বলল, এবার আমিও ঢং করে তোমার সামনে যাব, আর এরপর তোমার দিকে ফিরেও তাকাবো না। অরুণিকা উৎসাহ নিয়ে নিজেকে সাজালো, চুল শুকিয়ে বাঁধলো। এভাবে বেশ খানিকটা সময় পার হয়ে গেল। এরপর সে পরিপাটি হয়ে আবার 4 তলায় নামলো।